গোল্ডেন ট্রায়াঙ্গেলের আগের পর্বে আপনারা দেখেছিলেন দিল্লির অলিগলি আর সেখানকার ঐতিহাসিক সব স্থাপত্য। দিল্লিতে একটা দিন দারুণভাবে কাটানোর পর আমাদের আজকের গন্তব্য ভালোবাসার শহর আগ্রা। দিল্লিতে রাতটুকু কাটিয়ে খুব ভোরে আমরা ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম। ট্রেনের জানলা দিয়ে সকালের হিমেল হাওয়া আর বদলে যাওয়া ল্যান্ডস্কেপ দেখতে দেখতে আমরা লোকাল ট্রেনে করে পৌঁছে গেলাম আগ্রায়। আজকের এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের আগ্রার দুদিনের সম্পূর্ণ জার্নি। আমরা এই দুদিন কোথায় কোথায় ঘুরলাম, কি কি দেখলাম, তার সবটাই থাকছে আমাদের আজকের ভিডিওতে। তাই একদম স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন পুরো ভিডিওটা। Hello, my lovely viewers. Welcome back to my channel. If you are new here, I am Orko Priya. I am pursuing Bachelor's of Travel and Tourism Management. Now I am in my 6th semester and I am working at Viki Tourism Private Limited. I am a vocal-over artist and I love to do adventures and sports. So without wasting any time, let's go. মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন হলো সম্রাট আকবরের সমাধি, যা আগ্রার কাছে সিকান্দ্রায় অবস্থিত। সম্রাট আকবর তার জীবদ্দশাতেই এই সমাধি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন এবং ১৬০৫ খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর তার পুত্র জাহাঙ্গীর ১৬১৩ খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ সম্পন্ন করে। এই সমাধিটি মুঘল স্থাপত্য কলার এক অনন্য নিদর্শন, যেখানে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক প্রভাবের সমন্বয় ঘটেছে, যা আকবরের উদার মনোভাব ও ধর্মীয় সহিষ্ণুতার প্রতিফলন বহন করে। সমাধিটি ৫ তলা বিশিষ্ট এবং ধাপে ধাপে উপরের দিকে সংকুচিত হয়ে পিরামিডের আকৃতি ধারণ করেছে। এর প্রধান প্রবেশদ্বারটি অত্যন্ত বিশাল ও সুসজ্জিত, যেখানে সূক্ষ্ম জ্যামিতিক নকশা, ফুলেল অলঙ্করণ এবং আরবি ক্যালিগ্রাফির নিপুণ কাজ দেখা যায়। প্রবেশদ্বারের ৪ কোণে সাদা মার্বেলের মিনার রয়েছে। সমাধির চারপাশে বিস্তৃত চারবাগ শৈলীর উদ্যান রয়েছে, যা পারস্যিক বাগান পরিকল্পনার আদলে নির্মিত। এই উদ্যান ৪টি সমান ভাগে বিভক্ত এবং প্রতিটি অংশে সুন্দর পথ, জলধারা, ফোয়ারা ও সবুজ গাছপালা দ্বারা সজ্জিত। সমাধির ভেতরে আকবরের আসল কবরটি ভূগর্ভস্থ কক্ষে অবস্থিত, আর উপরের খোলা চত্বরের মধ্যে একটি প্রতীকী সমাধি বা সেনোটফ স্থাপন করা হয়েছে। ইন ফ্রন্ট অফ বেবি তাজ। পুজোটাকে তোমরা দেখো, মানে আমি যেখানেই আসি আমি এরকম একটা ভিউ পাই। জাস্ট লুক অ্যাট দিস। ও মাই গড, সাংঘাতিক লাগছে দেখতে। বেবি তাজ নামে পরিচিত ইতিমাদ উদ দৌলার সমাধি আগ্রার যমুনা নদীর তীরে অবস্থিত একটি অত্যন্ত সুন্দর মুঘল স্থাপত্য। এটি মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান তার পিতা মির্জা গিয়াস বেগ এর স্মৃতিতে 1622 থেকে 1628 খ্রিস্টাব্দের মধ্যে নির্মাণ করেন। এই সমাধিটি বেবি তাজ নামে পরিচিত কারণ এর নকশা অনেকটাই তাজমহলের পূর্বাভাস দেয় এবং অনেকেই এটিকে তাজমহলের অনুপ্রেরণা হিসাবে মনে করেন। এই সমাধিটি মুঘল স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন সূচনা করে। এখানে প্রথমবারের মতো সম্পূর্ণ সাদা মার্বেল ব্যবহার করা হয় এবং তার উপর সূক্ষ্ম পিয়েট্রা দুরা দেখা যায়। ৪ কোণে ছোট মিনার, মাঝখানে সমাধি এবং চারদিকে বাগান এই চারবাগ শৈলীর এক অত্যন্ত সুশৃঙ্খল ও আকর্ষণীয় দিক। এর সৌন্দর্য, সূক্ষ্মতা এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য এটি ভারতের অন্যতম দর্শনীয় স্থানের মধ্যে গণ্য হয় এবং জুয়েল বক্স নামেও এই জায়গাটি পরিচিত। সদর বাজার আগ্রা শহরের অন্যতম জনপ্রিয় ও ব্যস্ত বাজার এলাকা, যা স্থানীয় জীবনযাত্রা ও পর্যটনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। এই বাজারটি মূলত তার বৈচিত্র্যময় পণ্য, সুলভ দাম এবং প্রাণবন্ত পরিবেশের জন্য বিখ্যাত। এখানে একদিকে যেমন স্থানীয় মানুষ তাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আসেন, তেমনি অন্যদিকে পর্যটকরা আগ্রার ঐতিহ্যবাহী সামগ্রী সংগ্রহের জন্য এই বাজারে ভিড় করেন। ঐতিহাসিকভাবে সদর বাজার মুঘল আমল থেকেই বাণিজ্যিক কেন্দ্র হিসাবে বিকশিত হয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে এটি আরো আধুনিক ও বিস্তৃত হয়েছে।
বর্তমানে এই বাজারে ছোট বড় অসংখ্য দোকান, রাস্তার স্টল এবং শপিং কমপ্লেক্স রয়েছে, যেখানে কাপড়, জুতো, হস্তশিল্প, চামড়ার সামগ্রী, অলংকরণ এবং বিশেষভাবে আগ্রার বিখ্যাত পেঠা পাওয়া যায়। পেঠা এই বাজারের একটি বিশেষ আকর্ষণ, যা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সদর বাজারের আরেকটি বড় আকর্ষণ হলো এর স্ট্রিট ফুড। এখানে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার যেমন চাট, কাবাব, গোলগাপ্পা, পরোটা ইত্যাদি সহজে পাওয়া যায়, যা খাবার প্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। সন্ধ্যার সময় এই বাজার আরো বেশি জমজমাট হয়ে ওঠে। তো সদর বাজার থেকে ফেরার সময় আমার মনটা ঠিক তখনই হস্টেলে যেতে ইচ্ছা খুব একটা করছিল না। তো আমি ভাবলাম যে মানে এত তাড়াতাড়ি হস্টেলে ঢুকে যাব, কি করবো এত তাড়াতাড়ি হস্টেলে ঢুকে গিয়ে? এখন ঠিক ঘুমও পাচ্ছে না, খিদেও পাচ্ছে না। তো আমি তখন ভাবলাম যে মানে আমাদের হস্টেলটা একদম তাজমহলের পাশেই, মানে আমাদের হস্টেলের ছাদ দিয়ে রীতিমতো তাজমহল দেখা যাচ্ছিল। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, তাজমহলের পাশে একটা রাস্তা আছে যার নাম হচ্ছে তাজ নেচার ওয়াক। তো আমরা ভাবলাম সেইখানে অনেকেরই সকালে মর্নিং ওয়াক, বিকেলে ইভিনিং ওয়াক করতেছে। আমরা ভাবলাম আমরা একটু নাইট ওয়াক করবো, রাতের বেলা একটু হাঁটাচলা করব। তো তার সত্যি বলতে সেরকম কিছুই আমি ভিডিও নিইনি, কারণ সবসময় ইচ্ছা করে না ফোনটাকে হাতে নিয়ে বার করি আবার মানে এক গাদা ভিডিও নিই। সাম টাইম মনে হয় যে নিজের যে মনের ফিলিংসটা নিজের মনের মধ্যে রাখি এবং ওই প্রকৃতিটাকে, ওই টাইমটাকে ভালোভাবে স্পেন্ড করি, এনজয় করি। তাজমহল ভারতের সর্বাধিক প্রসিদ্ধ ঐতিহাসিক স্থাপনা এবং বিশ্ব ঐতিহ্যবাহী নিদর্শন, যা মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মুমতাজের স্মৃতিতে 1700 দশকে নির্মাণ করেন। সূর্যোদয়ের সময় তাজমহলের সৌন্দর্য এক অসাধারণ রূপ ধারণ করে, যা দর্শনার্থীদের মনে এক গভীর আবেগ সৃষ্টি করে। ভোরের প্রথম আলো যখন সাদা মার্বেলের ওপর পড়ে, তখন তাজমহল ধীরে ধীরে রং পরিবর্তন করে। প্রথমে হালকা নীলচে, তারপর গোলাপি এবং শেষে সোনালী আভায় উজ্জ্বল হয়ে ওঠে। এই প্রাকৃতিক আলোর খেলা স্থাপত্যের সূক্ষ্ম কারুকাজ, পাথরের ইনলে কাজ এবং সমমিতিক নকশাকে আরো প্রাণবন্ত করে তোলে। চারপাশে শান্ত পরিবেশ, যমুনা নদীর ধারে হালকা কুয়াশা এবং পাখির কলতান এই অভিজ্ঞতাকে আরো মনোরম করে তোলে। সূর্যোদয়ের সময় পর্যটকের ভিড় তুলনামূলকভাবে কম থাকায় দর্শনার্থীরা নিরিবিলি পরিবেশে তাজমহলের সৌন্দর্য উপভোগ করতে পারেন। এই সময়টি ফটোগ্রাফির জন্য খুব ভালো। এবার আমি কিছু পার্সোনাল ইনফরমেশন দিয়ে রাখি। তাজমহলে কিন্তু আপনারা প্রচুর ফটোগ্রাফারও দেখবেন, যারা আপনাদের হয়তো মোবাইলে ফটো তুলে দেবে বা ক্যামেরায় ফটো তুলে দেবে। তার জন্য কিছু তারা চার্জ করে। সিনেমাটিক যে ভিডিওস গুলো হয় তাজমহলের সামনে, খুব সুন্দর সুন্দর ছবি তারা তুলে, মানে ভিডিও বা ফটো তারা তুলে দেয়। 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা এরকম ভাবে ভাগ আছে। একটু বার্গেনিং করলে আপনারা 50-100 টাকায় পেয়ে যাবেন। বাট যদি তারা একেবারেই মানছে না, তাহলে 200 টাকা, 100 টাকা, 200 টাকা দিয়ে লাইফে ওয়ান্স একটা সিনেমাটিক সুন্দর ভিডিও, যদি যারা বিশেষ করে রিলস বানাতে খুব ভালোবাসে তারা কিন্তু নিতে পারেন, বেশ সুন্দর লাগে। এছাড়া নিজেরা তো আপনারা নিজেদের ফোনে যত ইচ্ছা ফটো ভিডিও করে তুলে নিয়ে যেতেই পারেন। আগ্রা ফোর্টের সামনে চলে এসেছি, আর এবার আমরা ভেতরে যাব। আমরা টিকিট কেটে নিয়েছি অলরেডি অনলাইনে 35 রুপিস করে। এই হলো আগ্রা ফোর্ট, এন্ট্রি নেব। আগ্রা ফোর্ট মুঘল যুগের এক গুরুত্বপূর্ণ সামরিক ও প্রশাসনিক দুর্গ, যা 1600 শতকে সম্রাট আকবর নির্মাণ করেন। লাল বেলে পাথরে নির্মিত এই বিশাল দুর্গটি প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ প্রাচীর দ্বারা বেষ্টিত এবং ভেতরে রয়েছে অসংখ্য প্রাসাদ, সভাকক্ষ, বাগান ও মসজিদ। আগ্রা ফোর্টের ভেতরে দেওয়ানি খাস বিশেষ সভা, দেওয়ানি আম জনসাধারণের দরবার, মুসাম্মান বুর্জ, জাহাঙ্গীর মহল এবং খাস মহল বিশেষভাবে উল্লেখযোগ্য। ইতিহাস অনুযায়ী শাহজাহান তার জীবনের শেষ সময় এই দুর্গেই বন্দী অবস্থায় কাটান এবং এখান থেকেই তাজমহল দর্শন করতেন। এটি ইউনেস্কো কর্তৃক ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।
ফতেপুর সিক্রি মুঘল সম্রাট আকবরের প্রতিষ্ঠিত একটি ঐতিহাসিক শহর, যা 1571 খ্রিস্টাব্দে নির্মিত হয় এবং কিছু সময়ের জন্য মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসেবে ব্যবহৃত হয়েছিল। ফতেপুর সিক্রির প্রধান আকর্ষণগুলির মধ্যে রয়েছে বুলন্দ দরওয়াজা, জামা মসজিদ, পঞ্চমহল এবং যোধাবাইয়ের প্রাসাদ। বুলন্দ দরওয়াজা মুঘল স্থাপত্য কলার এক অন্যতম নিদর্শন, যা সম্রাট আকবর গুজরাট বিজয়ের স্মৃতিচিহ্ন হিসাবে 1600 শতকে নির্মাণ করেন। প্রায় 54 মিটার উচ্চতার এই বিশাল প্রবেশদ্বারটি বিশ্বের অন্যতম বৃহত্তম দরজা হিসাবে পরিচিত। জামা মসজিদ ফতেপুর সিক্রির এক গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা। এটি ভারতের অন্যতম বৃহৎ মসজিদ এবং এখানে একসঙ্গে হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদের স্থাপত্য অত্যন্ত মনোরম, যেখানে লাল বেলে পাথর, সাদা মার্বেল এবং সূক্ষ্ম খোদাই কাজের সমন্বয় দেখা যায়। বিশাল প্রার্থনা প্রাঙ্গণ, সুন্দর খিলান ও মিনার এই মসজিদকে বিশেষ আকর্ষণীয় করে তোলে। মসজিদের অভ্যন্তরে রয়েছে সুফি সাধক সেলিম চিশতির দরগা, যা ধর্মীয় দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পঞ্চমহল এই ঐতিহাসিক স্থাপনাটি সম্রাট আকবর 1600 শতকে নির্মাণ করেন। ফতেপুর সিক্রি ছিল আকবরের স্বপ্নের রাজধানী। সেখানে তিনি রাজনীতি, ধর্ম এবং সংস্কৃতির সমন্বয়ে এক নতুন সমাজ গড়ে তুলতে চেয়েছিলেন। সেই নগরীর মধ্যেই পঞ্চমহল একটি গুরুত্বপূর্ণ রাজপ্রাসাদ হিসেবে নির্মিত হয়। পঞ্চমহল গঠনশৈলী একেবারেই অনন্য। এটি 5 তলা বিশিষ্ট একটি স্তম্ভ নির্ভর প্রাসাদ, যেখানে নিচের তলাটি সবচেয়ে প্রশস্ত এবং উপরের তলাগুলি ধাপে ধাপে ছোট হতে থাকে। পুরো স্থাপনাটি প্রায় 176টি সূক্ষ্ম নকশাযুক্ত স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। প্রতিটি স্তম্ভের নকশা ভিন্ন, যা মুঘল শিল্পকলার সূক্ষ্মতা ও বৈচিত্র্যকে তুলে ধরে। প্রাসাদের চারপাশ খোলা, কোনো দেওয়াল নেই, ফলে এটি দেখতে অনেকটা বৌদ্ধ বিহার বা মন্দিরের মতো লাগে। অনেক ইতিহাসবিদ মনে করেন এই স্থাপত্যে বৌদ্ধ ও গুজরাটি শৈলীর প্রভাব রয়েছে। এই প্রাসাদটি রাজপরিবারের নারীদের জন্য নির্মিত হয়েছিল। এখানে তারা বিশ্রাম নিতেন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেন এবং কখনো কখনো সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হতো। ওপরের তলাটি ছিল একটি ছোট প্যাভিলিয়ন, যেখান থেকে চারপাশের বিস্তীর্ণ প্রাকৃতিক দৃশ্য দেখা যেত। গরমকালে শীতল বাতাস প্রবাহের জন্য এই খোলা নকশা বিশেষভাবে কার্যকর ছিল। যোধাবাইস প্যালেস এই প্রাসাদটি সম্রাট আকবর তার রাজপুত স্ত্রী যোধাবাইয়ের জন্য নির্মাণ করেন। এটি ফতেপুর সিক্রির সবচেয়ে বড় আবাসিক প্রাসাদ এবং রাজপরিবারের গৃহস্থলীর প্রধান কেন্দ্র ছিল। প্রাসাদটির স্থাপত্য শৈলী অত্যন্ত অনন্য, কারণ এখানে হিন্দু ও ইসলামিক স্থাপত্যের সুন্দর সমন্বয় দেখা যায়। লাল বেলে পাথর দিয়ে নির্মিত এই প্রাসাদের চারপাশে উঁচু প্রাচীর রয়েছে, যা নিরাপত্তা ও গোপনীয়তার জন্য ব্যবহৃত হতো। প্রাসাদের ভেতরে একটি বড় আঙিনা রয়েছে, যার চারপাশে বিভিন্ন কক্ষ, বারান্দা ও মন্দির সদৃশ স্থাপনা নির্মিত হয়েছে। এই আঙিনা ছিল পরিবারের দৈনন্দিন জীবনের কেন্দ্রবিন্দু। যোধাবাইয়ের প্রাসাদের নকশায় রাজপুত স্থাপত্যের প্রভাব স্পষ্টভাবে দেখা যায়, যেমন কর্নিশ খোদাই করা স্তম্ভ। একই সঙ্গে মুঘল স্থাপত্যের সরলতা ও সৌন্দর্য এতে বিদ্যমান। এই মিশ্র শৈলী আকবরের ধর্মীয় সহিষ্ণুতা ও সংস্কৃতির সমন্বয়ের নীতির প্রতিফলন। প্রাসাদের ভিতরে বিভিন্ন কক্ষে আলাদা আলাদা উদ্দেশ্যে ব্যবহৃত হতো, যেমন শয়নকক্ষ, পূজার ঘর, রান্নাঘর এবং অন্যান্য গৃহস্থলী স্থান। বিশেষভাবে উল্লেখযোগ্য যে এখানে হিন্দু দেবদেবীর পূজার জন্য পৃথক স্থান ছিল, যা রাজপুত রানীর ধর্মীয় বিশ্বাসকে সম্মান জানায়। এখন আমরা এসেছি মেহতাব বাগে, আর এখানে এন্ট্রি ফি নিয়েছে 50 রুপিস। আর এই হচ্ছে এখান দিয়ে ভিউ। মেহতাব বাগ আগ্রা শহরের যমুনা নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক মুঘল উদ্যান, যা তাজমহলের ঠিক বিপরীত পাশে অবস্থিত। মেহতাব বাগ শব্দের অর্থ চাঁদের আলোর উদ্যান, যা নাম থেকেই বোঝা যায় এই বাগানটি ছিল মূলত রাত্রিকালীন সৌন্দর্য উপভোগের জন্য পরিকল্পিত।
এটি মুঘল স্থাপত্য ও উদ্যান পরিকল্পনার একটি অনন্য নিদর্শন, যেখানে 4 ভাগে বিভক্ত চারবাগ শৈলী অনুসরণ করা হয়েছে। এই ধরনের উদ্যান বিন্যাসে মাঝখানে একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম বা জলধারা থাকে। এটি পারস্য প্রভাবিত মুঘল নকশার বৈশিষ্ট্য। ঐতিহাসিকভাবে মনে করা হয় যে এই বাগানটির সূচনা বাবরের আমলে হলেও পরবর্তীতে সামঞ্জস্য রেখে এর পুনর্গঠন করা হয়। শাহজাহানের উদ্দেশ্য ছিল এমন একটি স্থান তৈরি করা যেখানে তার তাজমহলকে সম্পূর্ণ সমান্তরালে ও প্রতিফলিত রূপে দেখা যাবে, তাই তিনি এর সামঞ্জস্য রেখে পুনর্গঠন করেন। অনেক ঐতিহাসিকের মতে তিনি এখানে একটি কালো পাথরের তাজমহল নির্মাণের পরিকল্পনা করেছিলেন, যদিও এই ধারণার পক্ষে সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় না। সময়ের সঙ্গে সঙ্গে যমুনা নদীর বন্যা ও প্রাকৃতিক ক্ষয়ের কারণে এই বাগানটি ধ্বংসপ্রাপ্ত এবং দীর্ঘদিন অবহেলায় পড়েছিল। পরে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ ASI 1990 দশকে এটি পুনরুদ্ধার ও সংস্করণ করেন। আমাদের আগ্রা ঘোরা কিন্তু এখানে, তবে আমাদের গোল্ডেন ট্রায়াঙ্গেল সিরিজ এখনই শেষ হচ্ছে না। এরপরে আমরা আগ্রা থেকে সোজা জয়পুর। তো জয়পুরে আমরা কেমন ভাবে ঘুরবো, কোথায় থাকলাম এবং কি কি স্পেশাল সেখানে ফুড আছে, কালচার আছে, সেগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত গল্প করব এর পরের ব্লগে। তাই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটাকে লাইক করুন, অনেক অনেক করে শেয়ার করুন। আপনাদের সাপোর্ট কিন্তু আমার সব সময় চাই। আপনাদের সাপোর্ট কিন্তু আমাকে আরো আরো মোটিভেট করে এরকম সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। আজকের জন্য এটুকুনি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আই লাভ ইউ অল অফ ইউ গাইজ, বাই।